আসিফের ব্যাগে রিভলভারের ম্যাগাজিন ছিল, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। লাইসেন্সের মাপকাঠি খতিয়ে দেখতে হবে। আবু সাঈদ হত্যা মামলার অভিযোগপত্র আমলে নিল ট্রাইব্যুনাল। সাবেক ভিসি সহ ২৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা। নির্বাচনী আচরণবিধির খসড়া প্রকাশ, প্রার্থীদের পোস্টার ব্যবহার নিষিদ্ধ, সামাজিক মাধ্যমে প্রচারের সুযোগ। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে ইতিবাচক চীন, নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার আগ্রহী, জানালেন ফখরুল। স্বাগত জানাচ্ছি সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শিরোনামের পর চলে যাচ্ছে পুরো খবরে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে AK-47 নয়, রিভলভারের ম্যাগাজিন ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, উপদেষ্টা ভুল করে ম্যাগাজিন নিয়ে বিমানবন্দরে চলে গিয়েছিলেন। সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। উপদেষ্টা আসিফ মাহমুদ কোন মাপকাঠিতে অস্ত্রের লাইসেন্স পেয়েছেন জানেন না, মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বিষয়টি খতিয়ে দেখতে হবে। বিমানবন্দরের নিরাপত্তা প্রশ্নে উপদেষ্টা জানান, প্রথম চেকিংয়ে কেন ধরা পড়ল না সেটি খতিয়ে দেখা হচ্ছে। বিমানবন্দরের স্ক্যানিংয়ের দায়িত্বে থাকাদের আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জুলাই অভ্যুত্থান দিবস নিয়ে কর্মসূচিতে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানান উপদেষ্টা। কুমিল্লা এবং পটুয়াখালীতে নারী নির্যাতনের ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে দোষীদের গ্রেপ্তার করেছে বলেও জানান উপদেষ্টা। বিদেশ যাওয়ার কিছু না, হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন। এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে, তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না। অন্যান্য সময় থেকে উনি একটু প্রিভিলেজ পায়। এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আসামিদের মধ্যে পুলিশের সদস্য ৮ জন, গ্রেপ্তার ৪ জন সহ সব আসামিকে ১০ জুলাই হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ১৬ জুলাই মৃত্যুর আগ মুহূর্তে পুলিশের সামনে দুহাত ছড়িয়ে বুক পেতে দাঁড়িয়ে থাকেন নির্ভীক আবু সাঈদ। সেই ভিডিও ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর বিচারকদের সামনেও তুলে ধরা হলো সেই ভিডিও। তার আগে ১০৯ পৃষ্ঠার অভিযোগপত্র পড়ে শোনান চিফ প্রসিকিউটর। রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সম্পৃক্ত ৩০ আসামির মধ্যে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর হাসিবুর রশিদ ও প্রক্টর শরীফুল সহ ৪ শিক্ষক। আরও আসামি করা হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ ৮ পুলিশ সদস্য এবং এক সাচিব নেতাকে। গ্রেপ্তার হয়েছে প্রক্টর, ছাত্রলীগ নেতা ইমরান ও ২ পুলিশ সদস্য সহ ৪ জন। সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ওই সময়ের প্রশাসন যারা ছিল, তারা সরাসরি পুলিশকে উস্কানি দেওয়া, নির্দেশ দেওয়ার কাজটা করেছে। এবং তারা যেহেতু সুপিরিয়র অবস্থানে থেকে এটা করেছে, সেজন্য সুপিরিয়র রেসপন্সিবিলিটি বিশ্ববিদ্যালয়ের যারা ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি, যারা এই মামলার আসামি, তাদেরকেও এই দায়ে দায়ী করা হয়েছে। আমাদের তদন্ত প্রক্রিয়া শেষ করা এবং প্রসিকিউশনের পক্ষ থেকে ফরমাল চার্জ দাখিল করার কাজটা আমরা সম্পন্ন করেছি। বাকি বিচার প্রক্রিয়া কতটা দ্রুত এগোবে এটা আদালত নির্ধারণ করবেন। চিফ প্রসিকিউটর আদালতে জানান, আবু সাঈদ সহ ১৪০০ জনকে হত্যার দায় মূলত শেখ হাসিনার। তবে তার বিরুদ্ধে আলাদা মামলা থাকায় এই মামলায় আসামি করা হয়নি। শেখ হাসিনার নির্দেশ লিথাল ওয়েপন ব্যবহার করা, শেখ হাসিনার নির্দেশটা গিয়েছে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে পুলিশের আইজিপির মাধ্যমে পুলিশের সমস্ত কমান্ডের অধস্তন যত কমান্ড আছে তাদের কাছে গিয়েছে। সেখানে বলা হয়েছে প্রাণঘাতী অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহার করে ছাত্রদেরকে হত্যা করার জন্য। সেই নির্দেশের ধারাবাহিকতায় রংপুরে অপরাধটা সংগঠিত হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, আবু সাঈদ হত্যায় পুলিশকে দায়মুক্ত করতে ময়না তদন্ত প্রতিবেদন ৪ বার কাটাছাড়া করতে বাধ্য করা হয়। এ বিষয়ে সাক্ষ্য দিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক রাজিবুল ইসলাম। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রোববার খসড়ার বিষয়ে মতামত দেওয়ার জন্য ১০ জুলাই পর্যন্ত সময় ঠিক করে দেওয়া হয়েছে। এতে ভোটের প্রচারে প্রার্থীর পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়। লিফলেট, ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল এবং বিলবোর্ড ব্যবহার কিভাবে
ব্যবহার করা যাবে তাও তুলে ধরা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার সুযোগ রাখা হয়েছে। এক্ষেত্রে ঘৃণা ছড়ানোর বক্তব্য, ভুল তথ্য, বানোয়ার তথ্য বা উস্কানিমূলক ভাষা ব্যবহার করা যাবে না। প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট বা অন্য কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে প্রচারণা শুরুর আগে রিটার্নিং কর্মকর্তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ইমেল সহ অন্যান্য শনাক্তকরণ তথ্য জমা দিতে হবে। নির্বাচিত সরকারের সাথে চীন ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কয়েকদিন আগে বিএনপির প্রতিনিধি দলের চীন সফর নিয়ে বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ফখরুল জানান, সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন, তিস্তা প্রকল্প এবং রাজনৈতিক পর্যায়ের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মিয়ানমারের রাখাইনের নাগরিকদের নিরাপদ এবং সম্মানজনক প্রত্যাবাসনের বিষয়ে চীন আরও কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। ফখরুল আরও বলেন, নির্বাচিত সরকারের সাথে নানা বিষয়ে কাজ করার আগ্রহ দেখিয়েছে বেইজিং। এছাড়া বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে চীনের মনোভাব ইতিবাচক বলেও জানান বিএনপি মহাসচিব। তারা এটাতে ইতিবাচকভাবে সাড়াও দিয়েছেন, এটার উপরে তারা কাজ করছেন। আমরা অবশ্যই তাদের যে প্রস্তাব যদি তারা দেয় সে বিষয়টা আমরা ভবিষ্যতে যদি আমরা কখনো সরকার পরিচালনার দায়িত্বে আসি তখন সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখব বলে আমরা বলেছি। যে আশা নিয়ে মানুষ অভ্যুত্থানে অংশ নিয়েছিল তা 1 বছরেও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। জুলাই উপলক্ষে দলের 11 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। সোমবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নুরুল হক। বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংখ্যানুপাতিক নির্বাচন হলে দখল চাঁদাবাজি বন্ধ হবে। যাতে নির্বাচন আয়োজনের সময় ঠিক হলেও স্থানীয় সরকার নির্বাচন আলোচনায় না থাকাকে দুঃখজনক বলে উল্লেখ করেন গণ অধিকার সভাপতি। দ্রুত জাতীয় এবং স্থানীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অনেকক্ষণ আমাদের এবং অনেকে বোধহয় ক্যামেরা সবাই সেট করতেও পারে। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন, 1 বছর হতে চলছে সরকারের উন্নয়নের কেন্দ্রবিন্দু, সরকারের শাসন ব্যবস্থার কে সুশাসন নিশ্চিত করার জন্য যেই প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেটি হচ্ছে আমাদের স্থানীয় সরকার। আজকে 1 বছর ধরে স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধি নাই। জাতীয় নির্বাচনের আমরা একটা রোডম্যাপ সম্ভাব্য তারিখ আমরা জানতে পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে সরকারের কোনো ভাবনা নাই। গ্লোবাল ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় 50 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলাম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ভাই এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 26 জনের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। রোববার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করেন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক বিলকিস আক্তার। মামলার অভিযোগে বলা হয়েছে, 2017 সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ক্ষমতার অপব্যবহার করে 49,69,45,000 টাকা আত্মসাৎ করা হয়েছে। যথাযথ যাচাই বাছাই ছাড়া এসব ঋণের প্রস্তাবনা তৈরি এবং সার্বিক রেকর্ড যাচাই না করে ঋণের সুপারিশ করেন ব্যাংকের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা, যা পরে ব্যাংকের বোর্ড সভায় অনুমোদন করা হয়। এতে বড় ধরনের জালিয়াতি হয়েছে বলে জানিয়েছে দুদক। দুদকের নামে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার সোহাগ পাটোয়ারি অফিস খুলে বসেছিলেন বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। তিনি জানান, গতকাল রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়। এই প্রতারক চক্রকে কেউ টাকা দিলে তাদের ব্যাপারেও অনুসন্ধান করবে দুদক। দুদকের নামে চাঁদাবাজির অভিযোগে গত দুদিনে রাজধানীর মুগদা এলাকা থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোহাগ পাটোয়ারি, যিনি নিজেকে একজন সংবাদকর্মী, কখনো এটি এএফসি চ্যানেলের প্রতিনিধি, কখনো সমকাল প্রতিনিধি, কখনো এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি হিসাবে বিভিন্ন জায়গায় জনসাধারণকে প্রতারিত করে আসছিলেন। অতীত ভুলে রাজস্ব কর্মকর্তাদের রাষ্ট্রীয় স্বার্থে দায়িত্ব পালনে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। আন্দোলনের রাজস্ব আদায়ে বিঘ্ন ঘটলেও অর্থ বছর শেষে ঘাটতি পূরণ করা সম্ভব বলে আশা করেন তিনি। এদিকে সোমবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানান, এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্তে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।
গত 12 মে থেকে যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছিলেন এনবিআরের কর্মীরা। পরে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে টানা আন্দোলন শুরু করে সংস্কার ঐক্য পরিষদ, যা গত 28 জুন থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রূপ নেয়। এতে সারা দেশে বন্ধ হয়ে যায় আমদানি রপ্তানি ও রাজস্ব আদায় কার্যক্রম। রোববার সরকারের কঠোর অবস্থানের পর কর্মসূচি প্রত্যাহার করে সংস্কার পরিষদ। অচল অবস্থা কাটিয়ে সোমবার থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরে রাজস্ব বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে অফিসে হাজির হন কর্মকর্তা কর্মচারীরা। একটু একটু কম, তবু আসতেছে ভালো। আর কর্মকর্তারা সবাই ওনারা আসছেন। তুলনা অনুযায়ী আজকে একটু লোক কম আসতেছে। সবাই অনেকে হয়তো জানে যে অফিস বন্ধ, গ্যামজ্যাম মিটছে কিনে। স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি এসেছে বিভিন্ন বিভাগে সেবা প্রার্থীদের। আন্দোলন সংগ্রাম করে তো সবসময় সব কিছু আদায় করা যায় না, আর ওনাদের তো ওনারা আসলে অন্য সবার মতো তো আর না। দীর্ঘ 1 মাস তো আমরা কখনো কার্যক্রম করতে পারি না, আমাদের খুব সমস্যা হয়েছে। এখন যেহেতু একটা সচল অবস্থা আসছে, তাই পুনরায় আসছি কার্যক্রম করার জন্য। সকাল থেকে অফিস শুরু করেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, গত কয়েকদিনের আন্দোলনে রাজস্ব আদায়ে কিছুটা হোঁচট খেয়েছে। জানান, চলতি অর্থবছরের শেষ দিন সকাল পর্যন্ত 3,60,000 কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। অতীত ভুলে রাজস্ব কর্মকর্তাদের দায়িত্ব পালনে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা যেরকম আশা করেছিলাম, হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে। ব্যবসা বাণিজ্য যেমন বিঘ্নিত হয়েছে, একইভাবে আমাদের রাজস্ব আদায় কার্যক্রমে হোঁচট খেয়েছে। তাদেরকে আহ্বান জানাচ্ছি তারা যাতে করে অতীতে যেভাবে কাজ করেছে সেভাবে যেন তারা কাজ করে, ভবিষ্যতে তারা সেভাবে কাজ করবে। এদিকে অর্থ উপদেষ্টা বলেন, এনবিআরের 6 কর্মকর্তার বিরুদ্ধে দুদকের আনা অভিযোগের বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। প্রথমত দুদক সম্পর্কে আমি কোনো উত্তর দেব না, ওদের আলাদা টার্মস অফ রেফারেন্স আছে, ওটা দরকার হলে আপনার আলাদাভাবে তাদেরকে জিজ্ঞেস করবেন। ডেফিনেটলি সরকার থেকে কিন্তু এখন কোনো রকম কোনো ইন্টারফেয়ার করে, আপনি একটা লক্ষ্য করবেন। জাতীয় স্বার্থের বিপক্ষে গিয়ে সেবা কার্যক্রম বন্ধ করা কোনোভাবেই কাম্য নয় বলে জানান অর্থ উপদেষ্টা। আমরা মনে করি ভেরি ইম্পর্টেন্ট। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনবিআর কর্মসূচির প্রভাব পড়েছে বন্দরের কার্যক্রম ও আমদানি রপ্তানিতে। চট্টগ্রাম বন্দরেই রপ্তানির প্রায় 14,000 কন্টেইনারের জট লেগে আছে। ফলে চরম ক্ষতির মুখে রপ্তানিকারকরা। অর্থনীতিবিদদের মতে এই ক্ষতি পুষিয়ে আনা সম্ভব নয়। ভাবমূর্তি নষ্টের প্রভাব পড়বে বিদেশি ক্রয় আদেশেও। গেল 2 মাস নানা কর্মসূচি সহ 2 দিনের কমপ্লিট শাটডাউন দিয়েছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার রাতে তা প্রত্যাহার করা হলে স্বাভাবিক হতে শুরু করে এনবিআরের সব কার্যক্রম। তবে শাটডাউনের প্রভাবে চট্টগ্রাম সমুদ্র বন্দর সহ বেনাপুল ও সোনামসজিদ স্থলবন্দরে জমা পড়েছে কন্টেনারের স্তূপ। শুধুমাত্র চট্টগ্রাম বন্দরে প্রায় 14,000 কন্টেনারের জট লেগে আছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন রপ্তানিকারকরা, যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে পচনশীল পণ্যের উপর। কাস্টমস বন্ধ থাকায় গত শনিবার প্রায় 100 টন শাকসবজি বিমানবন্দর থেকে ফেরত নিয়ে যান রপ্তানিকারকেরা। কর্ম যে ঘন্টা এটা যদি একটু বাড়িয়ে দেওয়া যায়, যেমন শুক্রবার শনিবার যদি খোলা রাখে এটা আদেশ করে, তাহলে হবে কি যে আমাদের যে ক্ষতিটা হয়েছে ক্ষতিটা হয়তো আস্তে আস্তে আমরা পূরণ করতে পারবো। কাজ শুরু হয়েছে, আমরা খুব খুশি আছি। এখন আমরা নিয়মিত যেভাবে কাজ হয় আমরা সেইভাবে কাজ করব। একটা তো হচ্ছে ডাইরেক্ট ড্যামেজ যেটা হয়, এবং এটার থেকেও এটার বাইরেও যেটা হয় সেটা হচ্ছে একটা রেপুটেশনাল ড্যামেজ হয়। যে তখন যেটা হয় যে এরকম ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কাটা আসলে যেতে আসলে বহু বছর সময় লাগে। ফলে দেখা যায় যে সবাই আসলে যখন বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করার কথা চিন্তা করে, সবাই কিন্তু ধরে নেয় যে আচ্ছা এরকম কিছু একটা ঘটনা ঘটলে এটা তো আমাদের তো একটা সময়ের সীমা ধরে নিতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, আন্দোলনের ফলে অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে তা পোষানো সম্ভব নয়। এছাড়া ভাবমূর্তি নষ্ট হওয়ায় বিদেশি ক্রয়াদেশ বাতিলের আশঙ্কাও করছেন তিনি। অর্থনীতির বড় রকমের ক্ষতি হয়ে গেছে, তো সেই ক্ষতির দায়টা কে নেবে? অতিরিক্ত কাজ করে কিন্তু এই দায়টা আসলে মেটানো যাবে না। আমাদের ইমেজটা কিন্তু নষ্ট হয়েছে বায়ারদের কাছে। বায়ারদের মধ্যে অনেকে আবার হুমকি দিয়েছেন যে আমাদের যে অর্ডারগুলো সেগুলো ক্যান্সেল করবেন, অন্য দেশে চলে যাবেন। তো এই ধরনের পরিস্থিতি কিন্তু একেবারে কাম্য নয়। যেসব ক্রয়াদেশের পণ্য নির্ধারিত সময়ের রপ্তানি হবে না, পরে তার নিজেদের খরচে আকাশপথে পাঠানো হবে অথবা মূল্যছাড় দিতে হবে। এতে রপ্তানিকারকের ক্ষতি আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থ বছরে মোট রাজস্ব আয় হয়েছে 3,60,000 কোটি টাকা। তবে লক্ষ্যমাত্রা ছিল 4,63,000 কোটি টাকা। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 1,03,000 কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। সোমবার এনবিআর ভবনের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুর রহমান খান এই তথ্য জানান। বলেন, চলতি 2024-25 অর্থ বছরের 30 জুন সকাল 10টা পর্যন্ত মোট রাজস্ব আয় হয়েছে 3,60,922 কোটি টাকা। সেই হিসেবে
চলতি অর্থ বছরে এনবিআর এর রাজস্ব ঘাটতি হচ্ছে 1,03,000 কোটি টাকা। যদিও রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন আগামী কয়েক সপ্তাহে এই আহরণ আরও বাড়বে। চূড়ান্ত রাজস্ব আহরণ জানা যাবে 2-1 সপ্তাহ পরে, তবে এই আদায় গত বছরের তুলনায় বেশি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তির সম্ভাবনা রয়েছে। চুক্তির খসড়াও তৈরি হয়েছে, যা নিয়ে চূড়ান্ত আলোচনা হবে 3 এবং 4 জুলাই। চুক্তি হলে ট্রাম্প প্রশাসনের বাংলাদেশি পণ্যের উপর আরোপ করা বাড়তি 37% পাল্টা শুল্ক আরোপের হার কিছুটা কমবে বলে মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে এ বিষয়ে আলোচনায় অংশ নিতে ওয়াশিংটন যাবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। একই বিষয়ে 26 জন যুক্তরাষ্ট্রে সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ খলিলুর রহমান USTR এর সঙ্গে একটি বৈঠক করেছেন। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে আসছে গড়ে 15% শুল্ক দিয়ে। গত 3 এপ্রিল হঠাৎ ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর বাড়তি 37% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। শুল্কের হার কম বেশি করে দেশটি একই ধরনের সিদ্ধান্ত নেয় 60টি দেশের উপর। প্রতিযোগিতা এড়িয়ে বিদায়ী সরকার 31 নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্রের প্রাথমিক অনুমোদন দিয়েছিল। এসব প্রকল্প বাতিল করে অন্তর্বর্তী সরকার পুনরায় দরপত্র দিলেও তেমন সাড়া মেলেনি। এজন্য উন্মুক্ত দরপত্রের পদ্ধতি আরও সহজ ও স্বচ্ছ করার তাগিদ দিয়েছেন গবেষকরা। রাজধানীর গুলশানে সিপিটির মত বিনিময়ে তারা বলেন, বিনিয়োগ শুরু হওয়া প্রকল্পগুলো বাস্তবায়নের সুযোগ দেওয়া উচিত। 2030 সালের মধ্যে বাংলাদেশ সৌর, বায়ুর মতো নবায়নযোগ্য জ্বালানি থেকে চাহিদার 20% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ঠিক করেছে, যা 2040 সাল নাগাদ বেড়ে হবে 30%। জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও জ্বালানি আমদানির চাপ বিবেচনায় এসব লক্ষ্য নেওয়া হয়েছে। কিন্তু গবেষকরা বলছেন, নবায়নযোগ্য বিদ্যুৎ অবকাঠামো নির্মাণে এদেশে বিনিয়োগের নীতি তুলনামূলক জটিল, সময় ও খরচও লাগে বেশি। এমন অবস্থার মধ্যেই সরকার পরিবর্তনের পর প্রাথমিক অনুমোদন পাওয়া 31 প্রকল্প বাতিল করা হয়েছে, যেখানে সম্ভাব্য $6 বিলিয়ন বিদেশি বিনিয়োগ আসত, মিলত প্রায় 3,300 মেগাওয়াট সৌর বিদ্যুৎ। নবায়নযোগ্য বিদ্যুতে 20 থেকে 25 বছরের জন্য বিনিয়োগ করা হয়। হঠাৎ করে বিদ্যুতের দর পরিবর্তনের তাগিদ দেওয়া হচ্ছে। এতে চীনা বিনিয়োগকারীরা সমস্যায় পড়বেন। যেখানে সহায়ক পরিবেশ পেলে এদেশে সৌর বিদ্যুতে আরও বিনিয়োগ আসবে। গবেষকরা বলছেন, প্রতিযোগিতাহীন ডিপিএম পদ্ধতি বাতিল ইতিবাচক সিদ্ধান্ত। তবে বিনিয়োগ প্রক্রিয়াধীন থাকা প্রকল্পগুলো বিশেষভাবে বিবেচনা করা দরকার, অন্যথায় বিদেশি বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক বার্তা যাবে। এলওআই এর ব্যাপারে একটি রিভিউ কমিটি করে সহানুভূতির সাথে যেগুলোকে নেওয়া যায় দ্রুত নেওয়া, যেগুলোর বোর্ড পরিবর্তন দরকার সেগুলোকে বোর্ড পরিবর্তনের জন্য সাজেশন দেওয়া, এবং সেই ভিত্তিতে একটা পজিটিভ ভাইব বিনিয়োগকারীদের কাছে দিলে অন্য যে ওপেন টেন্ডার প্রসেসে যে এখন আমরা টেন্ডার পাচ্ছি না, তার একটা বড় কারণ হচ্ছে বিনিয়োগকারীরা অলরেডি একটা দ্বিধার মধ্যে পড়ে গেছে। রিনিউয়েবল এনার্জি পলিসি 2025-এ এটি পুনর্নির্ধারণ করা হয়েছে। সো 2030 সালের মধ্যে 20% রিনিউয়েবল এনার্জি থেকে অর্জন, এটা হয়তো চেষ্টা করা যেতে পারে এবং চেষ্টা করলে এটা অর্জন সম্ভব হতে পারে, কিন্তু সম্ভব হবে তখনই যখন এক্ষেত্রে আমরা বাধাগুলি দূর করতে পারবো। মতবিনিময়ে জানানো হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লেটার অব ইন্টেন্ট পাওয়া 15 কোম্পানি সৌর বিদ্যুতের জন্য জমিসহ বিভিন্ন খাতে $300 মিলিয়ন বিনিয়োগ করেছে, যা আটকে গেছে নীতি পরিবর্তনের জটিলতায়। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ 8টি স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। সকালে এই অভিযান চালিয়ে দোকানসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। ডিএনসিসি বলছে, রাস্তার জায়গা দখল করে স্থাপনাগুলো বসানো হয়েছিল, সেই জায়গা উদ্ধার করা হয়েছে। বুলডোজারের গর্জনে মুহূর্তে ভেঙে পড়ল বছরের পর বছর ধরে সড়ক দখল করে রাখা অবৈধ স্থাপনাগুলো। দোকান মালিকদের কেউ ছুটছেন মালামাল বাঁচাতে, আবার কেউ নির্বাক চোখে তাকিয়ে আছে রুটি রুজির শেষ সম্বলটুকুর দিকে। এই অভিযান পল্লবীর ভাসানী মোড়ে। সড়কের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল অবৈধ নানা স্থাপনা। ডিএনসিসি জানায়, নিয়ম না মেনে গড়ে ওঠা এসব স্থাপনা যানজট ও জনদুর্ভোগের কারণ। এ সময় 8টি স্থায়ী অস্থায়ী দোকান গুড়িয়ে দেওয়া হয়। তবে মালিকদের অভিযোগ, কোনো রকম সতর্কবার্তা ছাড়াই ভেঙে দেওয়া হয়েছে তাদের দোকান। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি তাদের। 12টা সাড়ে 12টার দিকে আসছে ম্যাজিস্ট্রেটের গাড়ি সব আইসা ওই মাথা থেকে ভাঙা শুরু করছে, আমাদের কোনো নোটিশ জানাই। ফ্যামিলি চলতো, আমরা নিজে চলতাম, কর্মচারী ছিল তারা চলতো,
অনেক ক্ষতি হয়েছে আমাদের। এটা ভাঙাইতে এতটুক জায়গা আইব ভাঙতে কুগুলা বাবা এগুলা মানুষ আইসা ভাঙাইতে। ডিএনসিসি বলছে অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো ধরনের নোটিশের প্রয়োজন নেই, তারপরও তাদের আগে থেকেই সতর্ক করা হয়েছিল। 50-60টা দোকান মতো হবে আর কি অভিযোগ ছিল। তো আমরা তো ফুটপাত থেকে ছোট ছোট যে দোকানগুলো ওগুলো তো সবই আমরা সরিয়ে দিয়েছি, আর বড় যে বিল্ডিং গুলো ছিল 8টা মতো আমরা আবার অভিযান করব খুব অল্প সময়ের ভিতরে। একই এলাকায় আরও বেশ কিছু অবৈধ স্থাপনার বিষয়ে অভিযোগ আছে ডিএনসিসির কাছে। শীঘ্রই সেগুলো উচ্ছেদ করা হবে বলে জানায় ডিএনসিসি। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের কোনাবাড়িতে একটি পোশাক কারখানায় ইলেকট্রিক মেকানিককে চোর অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায় সিসিটিভির ফুটেজে দেখা গেছে শুক্রবার রাত 2টার দিকে ইলেকট্রিক মেকানিক হৃদয়কে বেঁধে কারখানার ভেতরে একটি কক্ষে নেওয়া হচ্ছে, পরে তাকে নির্যাতন করা হয়। শনিবার সকাল 10টা 14 কারখানার ভেতরে একটি অ্যাম্বুলেন্স ঢোকে এবং পরে মৃত হৃদয়কে নিয়ে বের হয়ে যায়। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় হত্যা মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। নানা আয়োজনে নওগাঁর ধামুইরহাটে পালিত হয়েছে সাঁওতাল বিদ্রোহ দিবস। সকালে উপজেলার জগদল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজে নানা কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে তীর নিক্ষেপ প্রতিযোগিতা, পদযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন দর্শকরা। মেরি মুর্মুর সভাপতিত্বে সান্তালহুল বর্তমান প্রেক্ষাপট ও সংস্কৃতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, সাঁওতালদের নিজস্ব ভূমি, ভাষা, শিক্ষার অধিকার বাস্তবায়ন সহ সামাজিক উন্নয়নে পদক্ষেপ সরকারকে নিতে হবে। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরকে পুরস্কার দেওয়া হয়। এই ছিল এখনকার সংবাদে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। ধন্যবাদ সবাইকে।